চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতেই এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। বিশ্বকাপের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় আইসিসিকে মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এক পরিচালককে উদ্ধৃত করে এমন দাবি করেছে ভারতের গণমাধ্যম। এদিকে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনা করেই বিশ্বকাপে যাওয়া উচিত বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে এই ইস্যুতে ক্রিকেট বোর্ডের বর্তমান কর্মপদ্ধতি নিয়েও সমালোচনা করেছেন সাবেক এই অধিনায়ক। ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলে খেলার সুযোগ সবচেয়ে বেশি। তবে এতদিন ক্রিকেটার তৈরিতে অনূর্ধ্ব 19 দলের গুরুত্ব থাকলেও এবার অনূর্ধ্ব 16 এবং 18 পর্যায়ে টুর্নামেন্টের পাশাপাশি নানামুখী পরিকল্পনা করছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত পরিচালক আসিফ আকবর। স্বাগত এখন মাঠে। শুটিং শুধু বাংলাদেশের জন্য একটি খেলা নয়, এটা একটা গৌরবের মুহূর্ত। শুটিং বাংলাদেশের অন্যতম একটা ডিসিপ্লিন, যেখানে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টুর্নামেন্ট বা শিরোপা বলি সব সাফল্য আসলে এই শুটিং ফেডারেশনে। তবে বিগত সময়ে শুটিং ফেডারেশনের যে বিতর্ক শুরু হয়েছে, সেখানে আসলে 6 মাসের বেশি সময় ধরে শুটাররা কোনো খেলাই খেলতে পারছে না। এতে আসলে আলটিমেটলি শুটাররাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশের দলের শুটার কামরুন নাহার কলি আমাদের সাথে স্টুডিওতে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন। কলি, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠে। বলছিলাম যে এই যে 6 মাসেরও বেশি সময় ধরে আপনাদের খেলা নেই, 6 মাস বললেও আসলে ভুল হবে, নিশ্চয়ই এরা আগে থেকে খেলা আপনাদের খেলার মাঠে ময়দানে আপনারা থাকতে পারছেন না। শুরুটা যদি বলি যে এই যে জুলাই গণঅভ্যুত্থানের গেল বছর তার থেকে শুরু হয়েছে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান, তারপরে অ্যাডহক কমিটি দিয়েছে বিভিন্ন ফেডারেশনের। তবে সেই ফেডারেশনের অ্যাডহক কমিটি দিতেও দেরি হয়েছে এনএসসির, 6 মাস লেগেছে সেই অ্যাডহক কমিটি গঠন করতে। সেই অ্যাডহক কমিটিতেও বিতর্ক ছিল আপনাদের, যে একজন যিনি যুগ্ম সম্পাদক হয়ে এসেছেন, তার নামে নানা কেলেঙ্কারি, নানা অভিযোগ, তার পরবর্তীতে আপনাদের অনেক হয়রানি। সেই গল্পটা যদি একটু জানতে চাই শুরুর দিক থেকে, যে আপনারা এই যে এত প্রতিকূলতার মধ্যে একটা কমিটি পেলেন, সেই কমিটি নিয়েও আপনারা মানে স্বস্তিতে ছিলেন না। আসলে আমরা এখন যেই অস্বস্তিকর একটা পরিবেশে আছি, আমরা জানতাম যে এরকম একটা পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছে, এবং এটা জানতাম এই কারণেই, যখন নাকি জুলাই অভ্যুত্থানের পরে যখন সবগুলো কমিটি ভেঙে দেওয়া হলো, তখন বিভিন্ন জায়গা থেকে অনেকেই নিজ নিজ জায়গা থেকে কমিটিতে আসার পায়তারা করছিল। তখন আমাদের কিছু সিনিয়র শুটাররা, আমরা সবাই আমাদের যেই সাবেক ক্রীড়া উপদেষ্টা ছিলেন তাকে আমরা জানিয়েছিলাম যে আপনারা যাকে খুশি দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী সদস্যকে দিয়েই আপনারা অ্যাডপ্ট করতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা। তবে আমাদের একজন ব্যক্তিকে নিয়ে শুধু অভিযোগ ছিল, আমরা লিখিতও দিয়েছিলাম সেখানে ক্রীড়া উপদেষ্টার কাছে, যে জিএম হায়দার সাজ্জাদ নামে এই ব্যক্তিটাকে আপনারা কোনোভাবেই কমিটিতে রাখেন না। যদি রাখেন তাহলে এটা আমাদের জন্য অনেক অসুবিধার সৃষ্টি হবে, কারণ উনি ইতিমধ্যে বহিষ্কার এবং নানান কেলেঙ্কারিতে জড়িত। শুধু যে নারী কেলেঙ্কারি এটা বললেও ভুল হবে, নানান ক্রিমিনাল অফেন্সের সাথেও তার নাম বিতর্কিত আছে, এবং তিনি মামলা মোকদ্দমার সাথেও জড়িত। আমরা দেখেছি যে একটা অ্যাটেম্পট টু মার্ডার কেসে তার সাজা হয়েছিল, 3 বছরের জেল হয়েছিল, সে হয়তো বা এখন জামিনে আছে। তো নানানভাবে বিতর্কিত এই ব্যক্তিটাকে আপনারা রাখবেন না, এই অনুরোধ আমরা জানিয়েছিলাম। তো সার্চ কমিটিও তার এই সকল অভিযোগের সত্যতা পেয়েছিল, যার কারণে সার্চ কমিটিকেই তো দায়িত্ব দেওয়া হয়েছিল নতুন করে কমিটি গঠনের জন্য। সার্চ কমিটি তার এই নামটি রাখেনি। তো উনি ওনার ক্ষমতা বলে, এবং উনি যেটা বলে যে তার অনেক লিঙ্ক লবিং আছে, সেভাবেই তিনি ক্রীড়া উপদেষ্টাকে ম্যানিপুলেট করে আসতে সক্ষম হয়েছিলেন। তো তখন থেকেই আমরা ভীত ছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে তাহলে আমাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। এবং আপনারা দেখতে পেরেছেন যে বিগত 6 মাসে আমাদের অ্যাকচুয়ালি কোনো গেম হয়নি, আমরা ইন্টারন্যাশনালে কোনো আসরে খেলতে যেতে পারিনি, আমাদের জাতীয় কোনো খেলাধুলার আয়োজন হয়নি, এবং যে ক্যাম্পের পরিবেশ সেটা নিয়েও অনেক বিতর্ক আছে। এই সকল ব্যাপারগুলো আমরা আগে থেকেই সতর্ক করেছিলাম ক্রীড়া মন্ত্রণালয়কে, কিন্তু আফসোস তারা
আমাদেরকে তেমন গুরুত্ব দেয়নি এবং যাকে আমরা দিতে মানা করেছিলাম তাকেই যুগ্ম সম্পাদক হিসেবে দিয়েছে। আজ সে কারণে আমাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। মানে এই যে আপনারা শুরু থেকে আসলে একটা বার্তা দিয়ে এসেছিলেন ক্রীড়া মন্ত্রণালয় এবং সাবেক যিনি উপদেষ্টা ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, সেই আপনাদের বার্তাটা আসলে তার কানে পৌঁছায়নি বা তিনি নিতে চাননি, সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে আলটিমেটলি তারা তো আসলে দিন শেষে আপনাদের সিদ্ধান্ত বা আপনারা যেই জায়গায় আসলে ভালো থাকবেন সেখানেই আসলে তাদের যেতে হয়েছে। কয়েকদিন আগে 1 জানুয়ারি আপনার জিএম হায়দার সাজ্জাদকে বহিষ্কৃত করা হয়েছে, সাময়িক বহিষ্কার করা হয়েছে তাকে কমিটি থেকে। এর আগে আপনারা অনেক প্রতিবাদ করেছেন, আপনারা অনেক মিটিং করেছেন দফায় দফায়। এর মধ্যে তো আপনাদের ক্যাম্প চলমান ছিল, যেহেতু সাফের খেলার অনুষ্ঠান, এসএ গেমসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এই যে ক্যাম্পে আপনি বলছেন বিভিন্ন বিতর্ক হয়েছে বা বিভিন্ন সময় যৌন নিপীড়নের যে অভিযোগ উঠেছে, এমা সহ আপনারা সাবেক যারা আছেন তারা সবাই তুলেছেন, এটা কি আসলে হতো কিনা যদি জাহানারা আলমের কেসটা না আসতো সামনে? আপনারা কি এইটাই আসলে মানে সহ্য করে যেতেন কিনা বা কখনো মুখ খুলতেন? আসলে জাহানারা আপুর ব্যাপারটার পরে আমরা যেমন খুব দ্রুত সাহস পেয়েছি যে এখনই রাইট টাইম কথা বলতে হবে। তবে যেভাবে ক্যাম্পের পরিবেশ চলছিল হয়তো বা বেশি দিন চুপ থাকতে পারতাম না, আমি হয়তো পারতাম না, কারণ এখনও দেখছেন যে সব কিছু সামনে আসার পরেও, তদন্ত রিপোর্ট আসার পরেও আমাদের চলমান ক্যাম্পের যে শুটাররা তারা কিন্তু কেউই, আমার যে সহকর্মীরা আছে তারা কিন্তু কেউই মুখ খুলছে না। আর এর পিছনেও কারণ হলো যে আমরা যে দুজন মুখ খুলেছি, যেমন আমি মুখ খুলেছি এবং ওনার বিরুদ্ধে যে মেয়েটা তার কল রেকর্ড ফাঁস করে দিয়েছিল, দুজনে কিন্তু আমরা বহিষ্কৃত। এবং বাকিরা যারা কথা বলেছে তারা কিন্তু কাগজে কলমে বহিষ্কৃত না হলেও তারা কিন্তু এখন ক্যাম্পে নেই, তাদেরকে ক্যাম্পে ডাকা হচ্ছে না আর ডাকা হবেও না, এটা আনঅফিশিয়ালি বলে দেওয়া হয়েছে। তো বাকি যারা ক্যাম্পে আছেন তারা কি করে অভিযোগটা করবে? তারা ক্যাম্পে বা ক্যারিয়ার নষ্টের ভয়ে তারা অভিযোগ করতে পারছে না। তো হয়তো বা তারা না করলেও জাহানারা আপুর এই ইস্যুটা যদি না আসতো তাহলে আমি হয়তো বা খুব দ্রুতই অভিযোগটা করতাম। কারণ ক্যাম্পের যে পরিবেশটা ছিল আসলে এটা অসহনীয় একটা পরিবেশ। আমরা খেলোয়াড়, আমাদের জন্য আমরা দেশের সম্মানের জন্য কাজ করি, সেক্ষেত্রে আমরা যেখানে সম্মান পাই না আমরা সেখানে থাকাটা পছন্দ করি না, সম্মানটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। তো সেক্ষেত্রে ওনার যে আচরণ বিধি ছিল সেটা আমার কাছে মোটেও সহনশীল মনে হয়নি, সেজন্য আমি সর্বপ্রথম প্রতিবাদ করি। বহিষ্কারের বিষয়টা আসছে, আমার মনে আছে যে সকালে আপনার বহিষ্কারের চিঠিটা আমার হাতে এসেছে, এরপরে দুপুরের পরে গিয়ে আপনাদের যে যুগ্ম সম্পাদক আছেন তাকে বহিষ্কার করা হয়েছে এনএসসিকে। এবং এই যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 সদস্যের, সেই 3 সদস্যের কমিটি নিয়েও কিন্তু আপনাদের অসন্তোষ ছিল যে যিনি বর্তমান শুটিং ফেডারেশন অ্যাডহক কমিটিতে একজন সদস্য হিসেবে আছেন তাকে কিন্তু এই তদন্ত কমিটি ইনক্লুড করা হয়েছে। সেখানেও আপনাদের এই যে তদন্ত কমিটির যে সুপারিশ বা বলি 8টা সুপারিশ তারা দিয়েছে, অফ দ্য রেকর্ড আমরা জানতে পেরেছি, সেই সুপারিশগুলো বা সেই তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে কি আপনারা আসলে সন্তুষ্ট কিনা বা আপনাদের আরো কিছু মানে পাওয়ার ছিল কিনা এই কমিটি থেকে? না, আমি ব্যক্তিগত জায়গা থেকে বলবো যে তদন্তের রিপোর্টে আমি সন্তুষ্ট, কারণ তারা একদম সত্যিটাই প্রকাশ করেছে। তবে তদন্ত কমিটি নিয়ে আমাদের প্রথমে যেই শঙ্কাটা ছিল, কারণ একজন সদস্য দাইয়ান নাফিজ উনি আমাদের শুটিংয়ের অ্যাডহক কমিটির সদস্য। তা আমি যেই ব্যক্তির নামে অভিযোগ করছি সেই ব্যক্তিরই একজন আস্থাভাজন বা খুব ক্লোজ ব্যক্তি যদি তদন্ত কমিটিতে থাকে, সেই তদন্তটা কতটুকু সুষ্ঠু হবে সেটা নিয়ে আমাদের খুব মানে সন্দেহ ছিল। সেক্ষেত্রে আমরা প্রথম দিনে যখন কথা বলতে যাই দেখি দাইয়ান নাফিজ উপস্থিত, তখন আমরা বললাম যে আসলে আপনি তো আমাদের শুটিং কমিটিরই একজন, তো আপনার সামনে আমরা অভিযোগগুলো করব, আর আপনি যে সুষ্ঠু তদন্ত করবেন এটা নিয়ে সন্দেহ আছে। কারণ অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে, আপনাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যেই তদন্ত কমিটির সুপারিশ দিয়েছে যারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত, তাদের ওই সুপারিশগুলো একটু দেখে আসতে চাই। 8টা সুপারিশ তারা আপনাদের জন্য দিয়েছে, সেটা হচ্ছে নারী খেলোয়াড়দের কাউন্সিলিং এর ব্যবস্থা করা, অভিযোগকারী যারা আপনারা অভিযোগ করেছিলেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা রক্ষা করা, ক্যাম্প এলাকায় সক্রিয় সিসিটিভির ব্যবস্থা করা, নারী শুটার কিংবা কোচের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ যেন না করতে পারে যিনি বহিষ্কৃত হয়েছেন যুগ্ম সম্পাদক, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং তাকে 10 বছর, অন্তত 10 বছর শুটিং ফেডারেশন থেকে বহিষ্কারের একটি সুপারিশ করা হয়েছে এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে খেলা থেকে আপনারা বঞ্চিত না হন সেই বিষয়টি সুনিশ্চিত করার একটা সুপারিশ আমরা দেখতে পাচ্ছি। এবং অস্ত্রগুলির মজুতাকারী, যেখানে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ, এবং জুলাই গণঅভ্যুত্থানে এই বিষয় নিয়ে একটা কথা উঠেছিল যে আপনাদের শুটিং ফেডারেশন থেকে সেই গুলি ব্যবহার করা হয়েছিল, পরবর্তীতে আসলে সেটা আসলে খণ্ডন করা হয়েছে। আর ন্যূনতম 3 মাস
ফুটেজ রাখার ব্যবস্থা যাতে করা হয় এবং নারী সদস্য আইনজ্ঞ এবং ক্রীড়া প্রশাসনে অভিজ্ঞ ব্যক্তি দ্বারা যৌন হয়রানি প্রতিরোধ সেল গঠন। যদি সেটা দিয়ে শুরু করতে চাই, কয়েকদিন আগে এনএসসি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে এই ধরনের একটা সেল যাতে প্রত্যেকটা ফেডারেশনে থাকে, যেখানে খেলোয়াড়রা নির্দিষ্ট হয়রানির বিষয়ে আসলে তারা অভিযোগটা করতে পারবে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত শুটিং ফেডারেশন কোনো কমিটি গঠন করেনি না। সেই জায়গায় আসলে আপনাদের ওই সুরক্ষাটা আসলে কমিটি কতটুকু দিতে পারবে, আপনার কি মনে হয়? আমি বলবো যে আমাদের যে যৌন হয়রানি প্রতিরোধে সেল গঠন, এই গঠনটা কারা করবে? অবশ্যই কমিটির মধ্যে যেই সদস্যগুলো আছে তাদের থেকেই করবে। তাহলে নারীদের যে বিষয়গুলো আমরা অভিযোগ করতে গেলে অবশ্যই নারী সদস্যের কাছেই বলতে হবে। আর বর্তমান কমিটির যে চিত্র, সেটা হলো পুরো কমিটিটা এককভাবে একজন দ্বারা চালিত হচ্ছে, জিএম হায়দার সাজ্জাদ। ইভেন সে 1 তারিখে অব্যাহত পেলেও সে 7 তারিখ অবধি অফিস করছে, 3 তারিখে সে সভা করেছে, তিনি নেতৃত্ব দিয়ে সভা করেছে। তো এই প্রথমত তারা তো সেল গঠন করেনি, যদি করতো তাহলে তাদের কমিটির লোকজনই করতো যারা তাকে শেল্টার দিচ্ছে। তো আমি বলবো যে অভিযোগ আমরা যখন কি দেখি যে কোথাও কারোর বিরুদ্ধে যখন অভিযোগ হয়, তার বিরুদ্ধে যদি তদন্ত আসে, তাকে সাময়িকভাবে একটু অব্যাহতি দিয়ে দূরে রাখা হয় যে আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমরা তদন্ত করব। কিন্তু আমরা দেখেছি যে আমরা সেই নভেম্বরে তাকে নিয়ে অভিযোগ তুলেছি, সে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত অফিস করেছে। সে কিন্তু ওই সুযোগটা দেয়নি যে সুষ্ঠু একটা তদন্ত করা হবে বা তার বিরুদ্ধে আমরা অভিযোগটা যে করেছি, আমরা ফেডারেশনে যেও যেন অভিযোগটা করতে পারি সেই পরিবেশটা সে গড়ে দিবে। একটা নারীদের জন্য যৌন হয়রানি প্রতিরোধে সেল গঠন করবে, এটা তো সেই পরিবেশটা রাখেনি, সে সম্পূর্ণটা নিজের কন্ট্রোলে রেখেছিল। তো সেক্ষেত্রে বলবো যে সরকারের কোনো আদেশই তারা মানেনি। তাহলে বলা যায় যে কুলিয়াপ্পা, যে যখন সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তার মানে তো একেবারেই ফেডারেশন থেকে অনেক দূরে তাকে থাকতে হবে। হ্যাঁ, সেখানেও তার আসলে নিয়মিত যাতায়াত ছিল, আমরাও দেখেছি, আপনিও বলছেন। সেই ক্ষেত্রে আসলে এই যে এখন বর্তমান কমিটিটা আছে, এই কমিটিটা কি মনে হচ্ছে কিনা যে এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণেই চলে, বা এনএসসি আসলে একটা বিজ্ঞপ্তি দিয়ে আসলে দায়িত্ব খালাস করে দিয়েছে, দায়িত্বের জায়গাটা কোথায় নিশ্চিত করা যে তিনি আসলে শুটিং ফেডারেশন থেকে বরখাস্ত হয়েছে কিনা, তার কোনো সংস্পর্শ এখানে থাকবে না, সেই দায়িত্বটা কি আসলে এনএসসি বা ক্রীড়া মন্ত্রণালয় পুরোপুরিভাবে সম্পূর্ণ করেছে? এখন এনএসসি বলেছে যে তারা মনিটরিং করছে। এখন মনিটরিং করে তারা কবে এর একটা মানে উত্তর দিবে সেটা তো আমরা বলতে পারছি না আসলে। তবে আমাদের যে সাধারণ সম্পাদক আলিয়া ফেরদৌসী ম্যাডাম, উনি বলেছেন যে আমরা হাতে এখনো কাগজ পাইনি, তবে আমরা সবাই কিন্তু পেয়েছি। 1 তারিখে আমরা দেখেছি যে এনএসসি এটা মিডিয়াতে দিয়ে দিয়েছে কাগজটা, যে কারণে আমরা সবাই পেয়েছি। তারা নাকি এখনো পায়নি, এই প্রথম একটা কথা বলেছে। আর ম্যাডাম এই যেটা বললেন যে তার আন্ডারে এখনো কমিটি চলছে কিনা, তারা পায়নি, তারা কি আসলে নিয়মিত অফিস করে, এই প্রশ্নটা তারা তো বলছে যে তারা নিয়মিত অফিস করছে। দর্শক, কথা হচ্ছিল শুটিং ফেডারেশনের বর্তমান যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতার মধ্যে আসলে শুটিং ফেডারেশন দেশের একটা সম্ভাবনাময় প্লেয়ার থেকে যেখানে আসলে যাওয়ার কথা ছিল সেটা যাবে কিনা, সেই জায়গা আসলে কতটুকু সুনিশ্চিত করতে পারছে এনএসসি, বা যদি বলি আসলে যারা বর্তমান অ্যাডহক কমিটি আছে তারা। এ বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন শুটিং ফেডারেশনের শুটার কামরুন নাহার কলি। কলি, বিরতিতে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, যারা অ্যাডহক কমিটিতে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কি আসলে নিজেদের দায়িত্বটা পালন করছেন? যাদেরকে এনএসসি থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাদের সুরক্ষা, আপনাদের প্রতিযোগিতা মাঠে গড়ানোর জন্য, এখন আমার প্রশ্ন আসলে খেলোয়াড়দের জন্য কর্মকর্তা না কর্মকর্তার জন্য খেলোয়াড়রা? আসলে হওয়া তো উচিত যে খেলোয়াড়দের জন্য কর্মকর্তা, কিন্তু বর্তমানে সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে কর্মকর্তাদের জন্য খেলোয়াড়। কর্মকর্তারা যাদেরকে পছন্দ করছে তারাই এখন খেলার মাঠে আছে, আর যারা কর্মকর্তাদের নানা অপকর্ম নিয়ে অভিযোগ করছে তারা খেলার বাইরে বহিষ্কৃত। তা আপনি যেটা বললেন যে এনএসসি থেকে তাদেরকে দায়িত্ব দিয়েছে, এনএসসির আন্ডার ফেডারেশনগুলো কাজ করে, আর এনএসসির লেটারটাতে লেখাও থাকে যে অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া এবং গড়ে দেওয়াটা সম্পূর্ণ এনএসসির উপর ডিপেন্ড করে। এনএসসি চাইলে এটা তৈরি করতে পারে, আবার ভেঙে দিতে পারে, বা অ্যাডহক কমিটি থেকে কোনো সদস্যকে যদি তারা অব্যাহতি জানাতে চায় তাহলে সেটা এনএসসির স্বাধীনতা আছে, তারা করতে পারে। সেক্ষেত্রে এনএসসি কিন্তু তদন্ত রিপোর্ট সাজ্জাদ, যে জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যে তদন্ত রিপোর্টটা আসলো, সেই তদন্ত রিপোর্ট সম্ভবত 3 বা 4 তারিখে এসেছে, তো সম্ভবত 4 তারিখে হয়তোবা। তো এই রিপোর্টটা আসার আগে 1 তারিখেই কিন্তু তার অব্যাহতি লেটারটা চলে আসলো, এবং অব্যাহতি লেটারে লেখা ছিল যে যথার্থ কর্তৃপক্ষের নির্দেশে, দ্যাটস মিন হয়তোবা এটা ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো
সরকারের সব ডিসিশনগুলো মেনে নেওয়া আমাদের নাগরিকভাবে দায়িত্ব, তাছাড়া একটা সরকারি প্রতিষ্ঠানের গুরু দায়িত্ব যে সরকার যে ডিসিশন দেবে আমরা সেটাকে মেনে নিব। তো 1 তারিখে যেই লোকটাকে বহিষ্কার করা হলো সেটা অবশ্যই ফেডারেশন সাথে সাথেই পেয়ে গেছে, কারণ সকল মিডিয়া পেয়ে গিয়েছিল, কারণ মিডিয়া সেলে সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে। তাছাড়াও তো একটা সরকারি লেটার ইমেলের মাধ্যমে সাথে সাথেই পাঠিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে সে 3 তারিখে ফেডারেশনের সভাতে ছিল, সভাতে থেকে সে একটা নিজের জন্য প্রেস কনফারেন্সের আয়োজন করেছে, সে নিজের জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছে। আমরা সেটা দেখেছি যে 7 তারিখে তার পক্ষ হয়ে ফেডারেশন প্রেস কনফারেন্স করছে। তো ফেডারেশনের নীতি অনুযায়ী সে এটা করতে পারে না, কারণ ফেডারেশনের অভিভাবক হলো এনএসসি। তো এনএসসি যদি কাউকে অব্যাহতি জানায়, দ্যাটস মিন সরকার যদি কাউকে অব্যাহতি জানায়, তো ফেডারেশন পারে না তাকে শেল্টার দেওয়ার জন্য কোনো প্রেস কনফারেন্স ডাকতে। সে জায়গায় প্রেস কনফারেন্সে আমাদের যে সাধারণ সম্পাদক ম্যাডাম আলিয়া ফেরদৌসী, উনি বারংবার শুটারদের নিয়েই নেগেটিভ কথাগুলো বলছিল যে শুটাররা এটা করেছে, শুটাররা নিয়ম নীতি ভঙ্গ করেছে, কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে। তো শুটাররা কার জন্য কোড অফ কন্ডাক্টটা ভঙ্গ করলো? শুটার তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, বা কমিটির বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, বা কমিটির অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেনি। শুটাররা কোড অফ কন্ডাক্ট ভেঙে বাধ্য হয়ে অভিযোগ করেছে। তো অভিযোগ করতে বাধ্য করেছে জিএম হায়দার সাজ্জাদের আচরণ, ওনার যে আচরণগুলো ছিল সেটাতে আমরা বাধ্য হয়ে কোড অফ কন্ডাক্ট ভেঙে তাকে নিয়ে অভিযোগ করেছি। সেক্ষেত্রে আমরা বাধ্য ছিলাম, আর আমাদের অভিযোগ প্রমাণ হয়েছে, অভিযুক্ত সে প্রমাণ হয়েছে। তো সেক্ষেত্রে একটা ফেডারেশন পারে না অভিযুক্ত ব্যক্তিকে শেল্টার দেওয়ার জন্য এনএসসির ডিসিশনের বিরুদ্ধে গিয়ে একটা প্রেস কনফারেন্স ডাকতে। তো এই জায়গায় আমাদের আসলে একটা দুঃখের জায়গায় বলবো যে ফেডারেশন হওয়া উচিত ছিল খেলোয়াড়দের জন্য, কিন্তু এখন বাস্তবতা এটাই যে ফেডারেশন হয়ে গেছে কর্মকর্তাদের জন্য। এটা খুবই দুঃখজনক। বলি আপনাদের আফসোসের জায়গাটা আসলে খুবই সুস্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে প্রেস কনফারেন্স দেখে আসলে তারা যেখানে মানে বোঝা যাচ্ছিল, আগে থেকে মনে করা হচ্ছিল যে তারা তাদের আসলে ভুলটা স্বীকার করবে, তবে সেই জায়গায় আসলে উল্টোটাই হয়েছে। যারা মামলা করেছে জিএম কাদের যে হায়দারের বিরুদ্ধে, তাকে আসলে সেভ করার জন্য বলা হচ্ছে যে যারা অভিযোগ করেছে তারা দোষর। তার মানে আপনি দোষর, শারমিন রত্না দোষর, যারা সাবেক শুটার আছেন তারা দোষর। এই আসলে তাদের ওই জায়গাটাতে আসলে কতটুকু সুস্পষ্ট, মানে তারা বার্তা দিতে পেরেছে যে তারা আসলে কতটুকু কাজ করতে পেরেছে? আমরা দেখেছি যে অ্যাডহক কমিটি 6 মাসের মাথায় যখন গঠন করা হয়েছে তখন তারা কোনো টুর্নামেন্ট করতে পারেনি, আয়োজন করতে পারেনি। অনেকগুলো টুর্নামেন্ট ছিল ওই মাসগুলোতে বিগত সময়। তারপরে একটা ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পটাও তড়িঘড়ি করে আসলে এসএ গেমসের জন্য করা হয়েছিল, তবে মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা আসলে কতটুকু মানে নিজেদের কাজটা তারা করতে পারছে এই ফেডারেশনের মধ্যে বা এই কমিটির মধ্যে, আপনারা আসলে কতটুকু সুরক্ষিত এখন পর্যন্ত? যদি আমরা বলি যে সাজ্জাদকে বের করে দেওয়া হয়েছে, তারপর আসলে যারা আছেন তাদের কাছে কি আপনারা সুরক্ষিত? আমি মনে করি এই জবাবটা এখন একটা ওপেন সিক্রেটের মতো হয়ে গিয়েছে, যে আমরা কিন্তু এখন অবধি কোনোদিন কোনো মিডিয়াতে বলিনি যে কমিটি খারাপ বা কমিটি ভেঙে দেওয়া হোক, আমরা এই দাবিটা কখনোই রাখিনি। আমরা বলেছিলাম যে আমাদের যুগ্ম যে জয়েন্ট সেক্রেটারি আছে উনি ভালো না, ওনাকে চেঞ্জ করে দেওয়া হোক। তো ওনাকে চেঞ্জ করার পরে কমিটি আসলে যেই আচরণটা আমাদের খেলোয়াড়দের প্রতি দেখালো, তো এতে আমরা খুবই শঙ্কিত যে আসলে কি এই কমিটিটা আমাদের জন্য কাজ করছে, কারণ এই কমিটি আমাদের জন্য কাজ করছে না। আমরা আগেও বুঝতে পেরেছিলাম যে এই কমিটি একজনই কন্ট্রোল করছে, যেহেতু আমাদের সেক্রেটারি ম্যাডাম 80 ঊর্ধ্ব বয়স, সে শুধু সিগনেচার করে। সত্যি বলতে সেটা প্রেস কনফারেন্সে স্বীকারও করেছে, যখন নাকি প্রেস খেপে গিয়েছিল তার কথার কারণে, তো বললো যে আমি তো এই পেপারটা পড়িনি, আমি এমনি সিগনেচার করে দিয়েছি। তো এতে আমরা বুঝতে পারি যে সে অ্যাকচুয়ালি জাস্ট একটা ডামি বলা চলে, চালাচ্ছে জিএম হায়দার সাজ্জাদ। তো এই প্রমাণটা তারা 7 তারিখেও দিল, যেহেতু 1 তারিখে অব্যাহতি পাওয়া ব্যক্তি 7 তারিখ অবধি উপস্থিত এবং নিজের অব্যাহতি হওয়ার পরেও পুরো ফেডারেশনকে চালাচ্ছে, এবং 1 তারিখে সে বহিষ্কার হয়ে হয়তো বা সেই লেটারটা পাবে কোনোভাবে জানতে পেরে সে বহিষ্কার হওয়ার আগেই আমাকে বহিষ্কার করলো। এবং বর্তমানে যে কর্মকাণ্ডগুলো চলছে এখনও, যে ন্যাশনাল টিমের যে 2টা ইভেন্ট থাকে বর্তমানে, যে রাইফেল এবং পিস্তল, সেখানে সে পিস্তলের মেয়েদেরকে ক্যাম্পে ডাকলো কিন্তু ছেলেদেরকে ক্যাম্পে ডাকলো না। তো সেক্ষেত্রে এখনও তার যে ক্যাম্পের যে ধারাবাহিকতা চলছে এবং বাকি কমিটির সদস্যরা যেভাবে তাকে শেল্টার দিয়ে কাজ করছে, তার পক্ষ হয়ে কাজ করছে, এখনও খেলোয়াড়দের প্রতি তাদের কোনো দৃষ্টি নেই। এতে বোঝা যাচ্ছে যে এই কমিটি সম্পূর্ণ জিএম হায়দার সাজ্জাদের আন্ডারেই চলছে। আর জিএম হায়দার সাজ্জাদ যদি অব্যাহতিও পায়, বহিষ্কারও পায়, এই কমিটির কাছে আমরা সুরক্ষিত না। এখন বলতে হচ্ছে যে এই কমিটির কাছে আমরা যেহেতু সুরক্ষিত না, এই কমিটি যদি ভেঙে দেয়
কর্তৃপক্ষ, তাহলে খুব উপকৃত হবে ক্রীড়াঙ্গন। আজ কথা বলছিলাম শুটিং ফেডারেশনের অসুস্থতা হয়ে যাওয়ার পেছনে আসলে কারা গুটিটা চালছে, সেখানে আসলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের শুটাররা। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন কামরুন নাহার কলি। যাওয়ার আগে একটা কথা বলা হচ্ছিল, এই যে বহিষ্কারের যে বিষয়টা, আপনিও তো বহিষ্কার হয়েছেন, সেই বহিষ্কারের বিষয়ে আপনাকে একটা যৌক্তিক কারণও বলা হয়েছিল যে আসলে ব্রিফ করতে নৌবাহিনীতে গিয়ে, যেহেতু আপনি 6 বছর ধরে নৌবাহিনীতে আছেন, এটার আসলে সমাধানটা কোথায়, বা এই যে আপনি নিশ্চয়ই ব্রিফ করেছেন সেদিনই, এটার ফলাফলটা বা এটার রেজাল্ট আসলে কবে আসবে, কি ভাগ্য আসলে আপনার অপেক্ষা করছে? আসলে আমি জানি না কি ভাগ্য আমার জন্য অপেক্ষা করছে। আমার ভাগ্য কেমন হবে এটা আমার দেশ, আমি মনে করি যে বাংলাদেশ সরকার নির্ধারণ করবে, কারণ এনএসসি ইতিমধ্যে তো তাকে অব্যাহতি দিয়েছে। এখন কমিটির কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে পর্যন্ত এই কমিটি ভেঙে একটা নতুন সুষ্ঠু কমিটি না দেবে, মনে হচ্ছে না খেলোয়াড়দের ভাগ্য বদলাবে। আর আমার বহিষ্কার লেটারটা যেহেতু নৌবাহিনীতে পাঠিয়েছে এবং নৌবাহিনী থেকেই উত্তর দিতে বলেছে, সেটার প্রসেস কমপ্লিট করা হয়েছে। তো উত্তরে আমি যেই আমার পক্ষ হয়ে কথাটা বলেছি যে তারা বহিষ্কার লেটার লিখেছে যে আমি কোড অফ কন্ডাক্ট ব্রেক করেছি। তো আমি বলবো যে কোড অফ কন্ডাক্ট মানেই তো কোনো নীরবতা চুক্তি নয়, যে আমি কোড অফ কন্ডাক্ট সাইন করেছি নিয়ম নীতি মানার জন্য, শৃঙ্খলতা বজায় রাখার জন্য। তবে এই কোড অফ কন্ডাক্টের আড়ালে যদি কেউ আমার সাথে যৌন নিপীড়ন করে, আমাকে মানসিকভাবে টর্চার করে, আমার সাথে দুর্ব্যবহার করে, তো আমি সেটা চুপ থাকতে বাধ্য নই। অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় একজন সুনাগরিক হিসেবে আমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি, তাহলে সেটাই নিয়ম নীতি বা শৃঙ্খলার বাহিরে হলো। তো একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কখনো শৃঙ্খলা ভঙ্গ নয়। তো আমার দিক থেকে আমি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছি একটা সুনাগরিক হিসেবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তো সেটাকে কজ দেখিয়ে ফেডারেশন আমাকে বহিষ্কার করেছে। তো এটা আসলে আমি বলবো যে এই কোড অফ কন্ডাক্টটাতেও কিছু পরিবর্তন আনা উচিত, কারণ খেলোয়াড় এবং মিডিয়ার মাঝে একটা ওতপ্রোত সম্পর্ক। কারণ মিডিয়া ব্যতীত খেলোয়াড়ের কোনো পরিচয় নেই, কেউ চিনবে না, কেউ জানবে না। একটা খেলোয়াড় দেশের জন্য কাজ করে, তার সাথে মিডিয়ার সবসময় একটা সম্পর্ক থাকবে, মিডিয়াতে তার নিউজ আসবে। যদি সেই নিউজটা হয় ফেডারেশনের জন্য মানে ভুয়া নিউজ, বা ওই খেলোয়াড়ের কারণে ফেডারেশনের কোনো সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এরকম নিউজ, সেই ক্ষেত্রে একটা খেলোয়াড়কে তারা পানিশমেন্টের আওতায় আনতে পারে। যখন ফেডারেশনের 4 দেয়ালের মাঝে একটা খেলোয়াড়কে টর্চার করা হচ্ছে, আর খেলোয়াড় নিজের নিরাপত্তার জন্য নিজের জন্য প্রতিবাদ করবে বা পুরো সিস্টেমটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করবে, সেটা তো অন্যায় আমার কাছে মনে হচ্ছে না, একজন নাগরিক হিসেবে আমার কাছে অন্যায় মনে হচ্ছে না। এবং সেই বিষয়ে প্রেস কনফারেন্সেও আসলে আপনাদের খেলোয়াড়দেরকে দোষর বলা হয়েছে। দোষরের প্রসঙ্গ যদি একটু টানতে চাই, যে এই ফেডারেশনটা আসলে প্রায় 1 বছর হয়ে গেছে তারা আসলে এই কমিটিটা চালাচ্ছে। কমিটিটা আমরা শুরু থেকেই বলছিলাম যে আপনাদের জন্য একটা টুর্নামেন্টের আয়োজন তারা করতে পারেনি, তবে তাদের 2022 সাল থেকে বিগত যে কমিটিটা ছিল সেই কমিটির অধীনে একটা চুক্তি হয়েছিল, একটা বিবাহ বার্ষিকী, একটা সংবর্ধনা বা ওই একটা প্যারাগনের সাথে, একটা প্রতিষ্ঠানের সাথে, যে তারা নিয়ম করে আসলে শুটিং ফেডারেশনটাকে তারা ব্যবহার করতে পারবে নিজেদের অনুষ্ঠান চালানোর জন্য, এবং নিয়মিত আসলে অনুষ্ঠানটা তারা চলে। এবং আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে আপনারা এইখানে 50 মিটার আপনারা পিস্তলের তারা প্র্যাকটিস করে থাকেন, তবে যেই অবস্থা আপনাদের, সেটা বিগত সময়েও কোনো উন্নয়ন হয়নি। এই কমিটিতে তো একেবারে আপনাদের প্রস্তুতির বাইরে, যারা 50 মিটার খেলে তারা একেবারেই ক্যাম্পের বাইরে ছিলেন তারা। তাহলে এই টাকাগুলো কোথায় যায়? তারা তো বিপুল পরিমাণ একটা অর্থ এখান থেকে ইনকাম হয়, সেই সুরক্ষা বা আপনাদের যে সুযোগ সুবিধাটা দেওয়ার কথা ছিল, সেটা কি আসলে সুনিশ্চিত হচ্ছে এই কমিটিতে? না, আমি আপনার কোশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ উত্তর দিতে চাচ্ছি। সেটা হলো, আপনি প্রথমে যেটা দোষর সম্পর্কে বললেন যে আমরা আগের কমিটির দোষর কিনা। তো আগের কমিটির সাথে যুক্ত ছিল যে বলেছে যে আমরা দোষর, আমাদের আলেয়া ম্যাডাম, উনি নিজেও আগের কমিটির সাথে একবার কাজ করেছেন 2012 সালে। তো সেক্ষেত্রে সেও দোষর হয়। আরেকজন আঙ্কেল আছে আব্দুল সালাম, আমি যদি ভুল না করি তার নাম হয়তো বা আব্দুল সালাম, উনিও ওই কমিটির সাথে কাজ করেছেন, তাহলে উনিও দোষর হন। বর্তমান যেই কোচ রাখা হয়েছে শারমিন আক্তার, উনি আগের কমিটিতে ছিলেন, কোচ হিসেবে ছিলেন। আগের কমিটির সাহায্যে সেই ফ্ল্যাটের জন্য একটা অনুদান পেয়েছিলেন। আগের যে ক্রীড়ামন্ত্রী ছিল তার সাথে তার ভালো সুসম্পর্ক ছিল, এবং সাবেক যে প্রধানমন্ত্রী তিনি তাকে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন। তাহলে সেক্ষেত্রে দোষর কারা হলো? আমরা তো আগের কমিটি বা আগের সরকার থেকে কোনোভাবে উপকৃত হইনি। সেক্ষেত্রে আমাদের গায়ে দোষরের তকমা লাগানোটা সম্পূর্ণ ভিত্তিহীন।
যারা উপকৃত হয়েছে, যারা বিভিন্নভাবে অনেক বড় বড় উপহার নিয়েছে, বিভিন্ন বিভিন্ন কিছু আত্মসাৎ করেছে, তারা দোষর। আমরা এখনো দোষর না। আর সত্যি বলতে আমরা আগের কমিটিকে একেবারেই চাই না। তারা যে বলছে যে আমরা আগের কমিটির এজেন্ডা বাস্তবায়ন করছি, আমি আজকে সবার সামনে বলছি যে আমি আগের কমিটি চাই না। আগের কমিটিও আমাদের জন্য তেমন কিছু করেনি যার জন্য আমরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবো। আমরা খেলোয়াড়, আমরা চাই যে একটা সুষ্ঠু পরিবেশ হোক। আমরা যদি আগের কমিটি বাস্তবায়ন করতে চাইতাম বা আগের কমিটির হয়ে কাজ করতাম, তাদের দোষর হতাম, তখন 16 তারিখে যখন নাকি এই কমিটিটা দিল, বর্তমান কমিটি, তখন ফুল নিয়ে দৌড়ে যেতাম না। আমরা একটা বুক ভরা আশা নিয়ে এই কমিটিকে বরণ করেছিলাম যে তারা হয়তো ভালো কিছু করবে। আমরা আগের কমিটি থেকে তেমন ভালো কিছু পাইনি, হয়তো বা তারা ভালো কিছু করবে, এই আশা নিয়ে তাদের কাছে আমরা ফুল দিয়ে বরণ করেছিলাম। যদি দোষর হতাম তাহলে ফুল নিয়ে আপনারা সবার জন্য আসলে ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন না, একজনের জন্য আপনারা বিপক্ষেই আসলে দাঁড়িয়েছিলেন ফুলের মালার বিপরীতে। আসলে কলি কথা বলছিলাম যে শুটিং ফেডারেশনের যত ইনকাম হচ্ছে আসলে সেই ইনকাম অনুযায়ী আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন কি না? কারণ আমরা দেখেছি যে 50 মিটারের যে প্রস্তুতির যে গ্রাউন্ডটা, যে অবস্থা, যেই ওয়ালে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষত বিক্ষত হয়ে গেছে একটা শুটিং ফেডারেশনে এমন হওয়া উচিত কিনা যেখানে আপনারা প্র্যাকটিস করবেন, কোথায় মারবেন সেই গুলিটা, কোথায় গিয়ে আটকাবে? এক্স্যাক্টলি। শুটিং ফেডারেশনের কিন্তু একটা ভালো ইনকাম সোর্স আছে, সেটা আমরা সবাই জানি যে প্যারাগন এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে এবং সেই সুবাদে আমাদেরকে ইয়ারলি 3 কোটি টাকার একটা অ্যামাউন্ট শুটারদের জন্য দেন। তো সেই 3 কোটি টাকা থেকে আমরা কিন্তু তেমন কোনো সুবিধাই পাই না। সেটা আগের কমিটি তো তেমন কিছু পায়নি, আর এই কমিটি তো 6 মাসে যা করলো সেটা 2022 সাল থেকে শুটিং ফেডারেশনের সাথে তাদের একটা চুক্তি হয়েছিল। তবে 2022 সালে আমরা অনেক 2022 সাল থেকে 24 অবধি অনেক ইন্টারন্যাশনাল গেম ফেডারেশন অ্যারেঞ্জ করেছে। সেটা নানানভাবে করেছে। যারা সরকারি দলগুলোতে আছে তারা নিজস্ব অর্থায়নে গিয়েছে, বা যারা সরকারি দলে ছিল না তাদেরকে ফেডারেশন পাঠিয়েছে। তো তারা একেবারে কাজ করেনি ব্যাপারটা তা না, কিছু করেছিল। তারপরে বলবো যে আগের কমিটিও আমরা চাই না, আর বর্তমান কমিটি একেবারেই কাজ করেনি। বর্তমান কমিটি তারা ক্ষমতায় আসার পরে তারা নিজেদের স্বার্থ উদ্ধার ব্যতীত শুটারদের লক্ষ্যে কোনো শুটারকে কোনো কিছু স্পন্সরও করেনি, যে একটা শুটারকে তৈরি করে দিচ্ছি বা একটা শুটারকে দেশের বাইরে ট্রেনিংয়ের জন্য পাঠানো বা দেশের বাইরে খেলার জন্য পাঠানো, তারা কিন্তু কিছুই করেনি। কিন্তু তাদের কাছে কিন্তু হিউজ অ্যামাউন্টের টাকা ছিল। আরেকটা বিতর্কও আছে যে সেটা আমরা আনঅফিশিয়ালি জানতে পেরেছিলাম যে প্যারাগন থেকে আমাদের যে অভিযুক্ত ব্যক্তি জিএম হায়দার সাজ্জাদ, উনি প্রায় 1 কোটি টাকা আন্ডার টেবিলে নিয়েছিল। এটা আমরা আনঅফিশিয়ালি জানতে পেরেছি, প্যারাগনের থেকেই জানতে পেরেছিলাম। যদিও প্যারাগন সেটা অফিশিয়ালি প্রকাশ করবে না, সেক্ষেত্রে আমরা এটার কোনো প্রমাণ দেখাতে পারবো না। তবে আমি যেটা বলবো যে এই যে পরিবেশ, এই পরিবেশে কি আপনার মনে হয় যে আমরা প্র্যাকটিস করে ইন্টারন্যাশনালি কোনো রেজাল্ট আনতে পারবো? এখানে একটা সুষ্ঠু পরিবেশই তারা ক্রিয়েট করতে পারেনি যে আমরা প্র্যাকটিস করব। আর আপনি যে বললেন যে 50 মিটার কোনো ক্যাম্প ছিল না, এটা না, আসলে ভুল তথ্য। 50 মিটারও ক্যাম্পে শুটাররা ছিলেন, তারা প্র্যাকটিস করতেন এবং সারাদিনে তাদেরকে মাত্র 30টা করে গুলি দেওয়া হতো প্র্যাকটিসের জন্য। তারা কি এই গ্রাউন্ডেই করতেন? এই গ্রাউন্ডেই তারা প্র্যাকটিস করতেন এবং মাত্র 30টা গুলিতে, যেখানে ওয়ার্ল্ডে যারা 50 মিটারে ফাইট দেয় মেডেলের জন্য, তারা দৈনিক প্রায় 100 তো তারা এমনিতেই খরচ করে, 200-300 গুলি তারা খরচ করে। তবে আমাদের ফেডারেশন চাইলেই যে আমাদেরকে এই পরিবেশ থেকে উদ্ধার করতে পারবে না ব্যাপারটা তা না, তাদের কাছে কিন্তু যথেষ্ট টাকা রয়েছে। বলি এখন যে পরিমাণ গুলি আপনাদের কাছে বা ফেডারেশনের কাছে সংরক্ষিত আছে, সেই গুলিটা কি বর্তমান কমিটির কাছে সুরক্ষিত? একেবারেই না। কারণ এই কমিটি যেদিন আসলো 16 তারিখে, মাসের নামটা আমি ভুলে গেছি, দুঃখিত, 16 তারিখে তারা 6 মাস আগে 16 তারিখে তাদেরকে কমিটি ঘোষণা করা হলো এবং 18 তারিখে সর্বপ্রথম জিএম হায়দার সাজ্জাদ যে কাজটা করলেন সেটা হলো 18 তারিখে নিজের একটা আইটি অফিসার ফেডারেশনে এসে নিয়ে আসলেন। নিয়ে এসে ফেডারেশনের সিসিটিভি ফুটেজের যে অ্যাক্সেসটা, এটা মিনিমাম 4 থেকে 5 জনের কাছে থাকে। অফিসের যে অ্যাডমিন, তারপর প্রেসিডেন্ট, সেক্রেটারি, এরকম করে 4 থেকে 5 জনের কাছে এই অ্যাক্সেসটা থাকে নিরাপত্তার স্বার্থে। সেক্ষেত্রে সে নিজের আইটি লোক দিয়ে পুরো অ্যাক্সেসটা তার মোবাইলে নিয়ে নিলেন এবং তদন্ত কমিটি তদন্ত করতে গিয়ে এর সত্যতা পেয়েছে যে পুরো ফেডারেশনের সিসিটিভির অ্যাক্সেস একমাত্র তার হাতে, গোলা বারুদের যেই স্টোর সেটার অ্যাক্সেস তার হাতে, এবং সেটার যেই স্টোর মেমোরি সেটা মাত্র 7 দিন কভার দেয়। একটা বাংলাদেশের একটা গোলা বারুদের ফেডারেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট, আর সামনে আমরা জানি জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে সেই গোলা বারুদের স্টোরের অ্যাক্সেস শুধুমাত্র একজন বিতর্কিত মানুষের হাতে কেন?
সেটা তো কমিটির অনেকের হাতে থাকার উচিত ছিল, সর্বপ্রথম প্রেসিডেন্ট, সেক্রেটারি। এখন হয়তো বা তারা বলবে না আমাদের কাছে আছে, হয়তো বা রিসেন্টলি তারা সে অ্যাক্সেসটা তার থেকে নিয়েছে যখন নাকি এই নিউজটা সবাই জেনে গেছে, কিন্তু বিগত 5.5 মাস শুধুমাত্র তার হাতেই ছিল এই অ্যাক্সেসটা। তো আমি মনে করি যে এই কমিটির হাতে ফেডারেশন, খেলোয়াড় তো দূর, বাংলাদেশই সেফ না। মানে এনএসসি আসলে যদি সরাসরি পর্যবেক্ষণটা করে তাহলে নিশ্চয়ই আপনারা সহ আসলে গুলি সবকিছু আসলে সুরক্ষিত থাকবে। হ্যাঁ, দেখেন যেই তদন্ত কমিটি রিপোর্টটা দিল সেটা কিন্তু এনএসসি করেছিল, একটা সরকারি তদন্ত কমিটি। তবে এই কমিটিটাকে তারা স্থগিত করে দিয়েছে, কমিটির রেজাল্টটাকে। শুরু থেকে বলা হচ্ছিল যে বিগত সময় একেবারেই খেলা ছিল না। আমরা দেখেছি যে আপনি এখনকার বাংলাদেশ শুটিং ফেডারেশনে যে শুটার আছেন তার মধ্যে অন্যতম শুটার আপনাকেই বলা হয়, যে কারণ আপনি পদক জয়ের দিকে বেশ এগিয়ে রয়েছেন। আমরা দেখেছি যে জাতীয় পর্যায়ে আপনার অনেকগুলো পদক রয়েছে, সেটা গোল্ড হোক, ব্রোঞ্জ হোক বা সিলভার হোক। সেই সিলভার এর মধ্যে আপনি ন্যাশনালের যদি একটু পদকের কথা বলি, সেই পদকে আপনি স্বর্ণতে জিতেছেন, 4টা পদকের আপনার রয়েছে। আপনি ইন্টারন্যাশনালেও বিভিন্ন পদক জিতেছেন এবং স্কোরের ক্ষেত্রেও আপনি বেশ গৌরবত্ব অর্জন করেছেন বাংলাদেশের নামে। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে যদি বলি যে জাতীয় পর্যায়ে আপনার 4টা স্বর্ণ আছে, যেটা বলছিলাম, রৌপ্য 1টা এবং ব্রোঞ্জ 2টা, এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনার স্কোরের কথা যেটা বলা হচ্ছিল যে 2023 বিশ্বকাপে যখন আপনি খেলেছিলেন তখন সেই বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট আপনি ছিলেন, এবং আরেকটি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টেও আপনি দেখা যাচ্ছে কায়রোতে যেটা হয়েছিল সেখানে আপনি সর্বোচ্চ স্কোর, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্কোর ছিল। এইবার তো খেলা নেই, সেক্ষেত্রে সামনেই আপনাদের বিশ্বকাপ আছে, চ্যাম্পিয়নশিপ আছে। সেই টুর্নামেন্টগুলোকে কিভাবে আসলে আপনারা নিজেরা মানিয়ে নেবেন বা প্র্যাকটিসটা আপনাদেরকে এখন হচ্ছে কিনা? তা আমি বলবো কি আপু, এই যে বিভিন্ন কমিটির ভাঙা গড়া এবং অভিযোগ এসবের মাঝে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলাদেশ, কারণ আমরা এখন খেলাধুলার বাহিরে। আর যাদেরকে নিয়ে ক্যাম্প হচ্ছে তারা এখনো বিগিনার লেভেলের খেলোয়াড়। তো তাদেরকে আপনি যদি ইন্টারন্যাশনালি রেজাল্ট আনতে চান তাদেরকে মিনিমাম আর 2 বছর ট্রেনিং করাতে হবে। আর আমরা যারা তৈরি, আমরা যারা ইন্টারন্যাশনালি ফাইট দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশের হয়ে, তারা কিন্তু এখনো খেলার বাইরে। কেউ বহিষ্কৃত, কাউকে ক্যাম্পে কখনোই রাখবে না, কাউকে সাজ্জাদ আঙ্কেল পছন্দ করে না। নিশ্চয়ই কলি, আসলে সাজ্জাদ আঙ্কেল যাকে আসলে বলা হচ্ছে, সেই আঙ্কেলটা আসলে আপনাদের আসলে ঘরের মানুষ না, বাইরের মানুষ হয়ে আসলে বিভিন্ন ষড়যন্ত্র করে চলছে এবং খেলোয়াড়দের বিপক্ষে চলছে। এই ষড়যন্ত্র থেকে আপনারা দ্রুতই মুক্তি পান সে আশাই করি। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শেষ করছি এখন মাঠে আজকের আয়োজন।